অন্ধকারে কিছু গল্প বেঁচে থাকে, কিছু অভিশাপ, কিছু কান্না, আর কিছু অজানা ভয়ের পদচিহ্ন রেখে যায় চারপাশে। হ্যাঁ, আজ সেই রকমই এক গল্পের পর্বে আপনাদের স্বাগত। গল্পের নাম যক্ষিণী। আমি অর্পিতা। আজ আপনাদের শোনাবো এক অদ্ভুত গ্রামের অদ্ভুত রাতের গল্প, যেখানে মানুষও ভয় পায় বাতাসে ভেসে আসা এক যক্ষিণীর কান্নার শব্দে। আলো নিভিয়ে দিন, হেডফোন পরে নিন, কারণ গল্পের ছায়া হয়তো ঠিক আপনার পেছনেই দাঁড়িয়ে আছে। তাহলে চলুন শুরু করি আজকের এপিসোড। গত পর্বে আমরা দেখেছি আমোদিতা গ্রেভইয়ার্ড কোঠিতে যুগের সাথে সময় কাটাতে গেলেও এক অদৃশ্য নারী কণ্ঠ তাকে শিউরে তোলে। সেই কণ্ঠ নিজের পরিচয় দিয়ে বলে সে যক্ষিণী। কিন্তু এবার যক্ষিণীর স্পর্শ নেমে এলো এক ভয়ঙ্কর রূপে। কে এই যক্ষিণী? কেনই বা সে আমোদিতাকে শিকার বানাতে চাইছে? আর অন্যদিকে রঙ্কাভোজা গ্রামের রহস্য নিয়ে অভিমন্যু, কচু আর কায়ারের মধ্যে বাড়ছে সন্দেহ। আজকের পর্বে আসছে এমন এক রাতের গল্প যেখানে ভয়, কামনা আর প্রতিশোধ সব একসাথে মিলেমিশে তৈরি করবে অন্ধকারের এক নতুন অধ্যায়। গত রাতের সেই অদ্ভুত ঘটনার পর গ্রাম যেন আরও নিস্তব্ধ হয়ে গেছে। কিন্তু আজ চাঁদের আলো ফাঁকি দিয়ে যক্ষিণীর ছায়া এসে দাঁড়াবে এমন এক জায়গায় যেখানে কেউ ভাবতেও পারেনি। আর এবার তার কান্নার সঙ্গে মিশে যাবে এক অজানা মানুষের চিৎকার। তাহলে চলুন শুরু করা যাক আজকের এপিসোড। যক্ষিণী, পর্ব 28। কথোপকথনের মাঝেই যুগ বলে বসে সারা রাত সে যামিনীর সাথে কাটিয়েছে, যা শুনে প্রত্যেকে অবাক হয়ে যায়। তারা অবাক হলেও কচু মজা করে বলে সে যামিনীর সাথে রাতে কিছু করেছে কিনা। যুগ ভীষণ রেগে গিয়ে বলে সে রাতে কিছুই করেনি, তার ভীষণ ঘুম পাচ্ছিল, তাই সে ঘুমিয়ে পড়েছিল। যখন তার ঘুম ভাঙল তখন সে আর যামিনীকে দেখতে পায়নি, হয়তো সে বাড়ি চলে গেছে যুগ ঘুমোচ্ছিল বলে। যুগ তাই আর কথা না বলে ঘরে ঘুমোতে চলে যায়। আর সেটা দেখে তারা প্রত্যেকে অবাক হয়ে যায়, কারণ যুগ যদি সারা রাত ঘুমিয়ে থাকে তাহলে সে আবার কেন ঘুমোবে? এই নিয়ে তারা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে। এদিকে আমোদিতা গ্রেভইয়ার্ড কোঠির দিকে যাচ্ছিল যুগের সাথে কিছুটা সময় একসাথে কাটানোর জন্য। ঠিক সেই সময় আমোদিতার কানে ভেসে এলো কোনো এক মহিলা কণ্ঠ তাকে বলছে, তুই ঠিক করিসনি আমোদিতা, ঠিক করিসনি। আমোদিতা ভয়ার্ত হয়ে পেছনের দিকে তাকিয়ে দেখে কেউ নেই। সে নিজের মধ্যে সাহস বাড়ানোর চেষ্টা করে, কিন্তু বারংবার ওই মহিলা কণ্ঠ ভেসে আসে। বারংবার সে বলে চলেছে, তুই কেন যুগকে বশীকরণ করেছিস? কেন বল? আমোদিতা বুঝতে পারছিল না কে তার পেছনে দাঁড়িয়ে রয়েছে। আমোদিতা ভীতগ্রস্ত হয়ে দৌড়তে থাকে। তখন তার মনে হচ্ছিল তার পেছনেও কেউ ধাওয়া করেছে, তাই সে দ্রুত দৌড়তে লাগলো। এক সময় সে ক্লান্ত হয়ে পড়লে তার সাথে ধাক্কা লাগে অভিমন্যুর। আমোদিতা ভয়ার্ত কণ্ঠে বলে, আমাকে বাঁচাও, না হলে ওকে মেরে ফেলবে। অভিমন্যু কিন্তু কিছু দেখতে পেল না, আমোদিতাও তার আর কিচ্ছু দেখতে পেল না। সে মনে মনে ভাবল যক্ষিণীর কথা অভিমন্যুকে বলাটা ঠিক হবে না, না হলে তার কুকীর্তি কথা ফাঁস হয়ে যেতে পারে। সে কথা ঘুরিয়ে বলে তার পেছনে ধাওয়া করেছিল একটা জঙ্গলি বিড়াল। আমোদিতা যুগের কথা খবর নিলে অভিমন্যু জানায় যে সে ঘরে ঘুমোচ্ছে। কথোপকথনের মধ্যেই সে জানতে পারে যুগ সারা রাত রঙ্কাভোজা গ্রামে ছিল। আমোদিতা ভাবতে থাকে যদি যুগ সারা রাত রঙ্কাভোজা গ্রামেই থেকে থাকে তাহলে সে কেন তার সঙ্গে দেখা করল না। যাই হোক, তারা আর কথা না বাড়িয়ে আমোদিতা গ্রেভইয়ার্ড কোঠির দিকে যেতে লাগলো। অভিমন্যু প্রশ্ন করে বসে, যুগ কেন বারংবার আমোদিতার নাম করে যাচ্ছে? আমোদিতা মজার ছলে বলে বসে, আমি কি বশীকরণ করেছি নাকি? আমি কি সদাইন নাকি? এই কথা শুনে অভিমন্যু অবাক হয়ে যায়, কারণ আমোদিতা সদাইন সম্পর্কে জানলো কি করে? আমোদিতা নানাভাবে কথা ঘোরালেও অভিমন্যুর কিছুতেই সেটা বিশ্বাস হয় না। সে আমোদিতার পায়ের দিকে তাকালো। সে দেখে আমোদিতা একটা বুট জুতো পরে আছে। অভিমন্যু আর কিছু গুরুত্ব না দিয়ে গ্রেভইয়ার্ড কোঠিতে চলে গেল। অভিমন্যু বলেছিল গ্রেভইয়ার্ড কোঠির দরজা খোলা আছে।
ধাক্কা মারলেই দরজা খুলে যাবে। আমোদিতাও তাই করলো। দরজা ধাক্কা দিতেই দরজা খুলে যায়। সে ধীরে ধীরে যুগের ঘরের দিকে যেতে লাগলো। মনে মনে ভীষণ আনন্দ পাচ্ছিল, যুগের সাথে আজকের দিনটা তার ভালোই কাটবে। আমোদিতা ঘরে যেতেই দেখে যুগ ঘুমোচ্ছে। সে যুগের পাশে বসে থাকে। আমোদিতা পাশে বসে থাকতে থাকতে প্রায় 2-3 ঘন্টা কেটে যায়। সে ধীরে ধীরে পুরো ঘরটা চোখ বোলাতে থাকে, আর তার চোখ পড়ে যায় হঠাৎ একটা টাইপরাইটারের দিকে। সে ভাবল যুগ হয়তো কেজি দরে এটা কিনেছে। সে টাইপরাইটারের পাশে বসে থাকে। এর সাথে সে টাইপরাইটারের পাশে বসে থাকা কাগজগুলোও দেখতে পায়, যার মধ্যে যুগের কিছু বিজনেস প্ল্যান লেখা ছিল। সে ফোনে এই সমস্ত জিনিসের ক্যাজুয়ালি ফটো তুলতে গেলে হঠাৎ ফোনের স্ক্রিনে একটা ছায়ামূর্তির ফটো ভেসে ওঠে। সাথে সাথে সে পেছনে ফেরে, কিন্তু সে কাউকেই দেখতে পায় না। সে সিঁড়িতে পায়ের শব্দ শুনতে পায়। সে ভাবে যুগের বন্ধু বোধহয় এতক্ষণে এসে গেছে। তাই সে ভাবে তাদের বাহানা দিয়ে কোঠি থেকে বের করে দেবে। এই ভেবে সে চেয়ার ছেড়ে উঠতে যাবে, আর ঠিক তখনই আবারও ওই নারী কণ্ঠ শুনতে পায়, তুই ঠিক করিসনি, একদম ঠিক করিসনি। এই শব্দ শুনে আমোদিতা ভীষণ ভয় পেয়ে যায়। সে সাহসিকতার সাথে উত্তর দেয়, তুমি কি করবে, আর আর তুমি কে? এই নারীর ভয়ঙ্কর কণ্ঠ ভেসে উঠল, আমি যক্ষিণী, তোর মৃত্যু। এই বলে ভয়ঙ্কর হাসি পুরো গ্রেভিয়ার্ড কোঠিতে ছড়িয়ে পড়ল। আমোদিতা ভীষণ ভয় পেয়ে যায়, আর সে মনে মনে ভাবতে থাকলো সে কি করে এর হাত থেকে বাঁচবে। ঠিক সেই সময় একটা স্পর্শ সে অনুভব করে। তার হাঁটু থেকে উড়ু অবধি কোনো এক অদৃশ্য হাত যেন বোলাতে থাকে। ধীরে ধীরে সেই চাপের পরিমাণ বাড়তে লাগলো। কিছুক্ষণ পর সে অনুভব করলো উড়ুতে চাপ দেওয়ার পর ধীরে ধীরে তার গোপনাঙ্গে চাপ দিতে লাগলো। ধীরে ধীরে তার হাত, তার পেট, বক্ষস্থল করমর্দন করতে লাগলো। আমোদিতা চিৎকার করতে থাকলো। সে ভাবছিল যে এই সমস্ত কাজগুলো করছিল সে হয়তো যক্ষিণী। সে তাই বারংবার বলতে থাকে, যক্ষিণী, আমি একটা মেয়ে, আমার সাথে এসব করো না, আমার লাগছে। কিন্তু ওই অদৃশ্য হাত যেন আমোদিতার সমস্ত শরীরকে ক্রমশ স্পর্শ করে চলেছে। একসময় সে অনুভব করলো তার পাজামার দড়ি যেন কেউ টেনে খুলে দিল। সে এবার কাঁদতে লাগলো। তার নগ্ন থাই প্রকাশ্যে বেরিয়ে এলো। অদৃশ্য হাত চেষ্টা করছে তাকে নগ্ন করতে, আর আমোদিতা ক্রমশ চেষ্টা করছে কোনো রকমভাবে নিজের শরীরকে আবরণে ঢাকতে। সে ধীরে ধীরে অনুভব করলো সেই অদৃশ্য হাত এবার তাকে ছেড়ে দিয়েছে। সে দ্রুত কোনো রকমে জামা প্যান্ট পরে নিচে নামতে যাবে, এমন সময় সে সিঁড়িতে পা বেঁধে পড়ে যায়। অজ্ঞান হয়ে যায় সে। ঘণ্টাখানেক পরে যখন তার জ্ঞান ফেরে, তখন সে যুগকে তার সামনে দেখতে পায়, যে তার দিকে অবাক হয়ে তাকিয়ে রয়েছে। সে বুঝতে পারল যে সে যুগের খাটের উপরে শুয়ে রয়েছে। তার মনে পড়ল তার প্যান্ট অর্ধেক উন্মুক্ত হয়ে গিয়েছিল। সাথে সাথে সে প্যান্টের দিকে তাকিয়ে দেখে সে পড়েই আছে। আমোদিতা এবার ভাবতে থাকে, যক্ষিণী তো আমার প্যান্ট খুলে দিয়েছিল, তাহলে সে পড়ে আছে কি করে? যুগ তার মনের কথা বুঝতে পেরে সাথে সাথে জানায় যে সে কিছু দেখেনি, চোখ বন্ধ করে পড়িয়ে দিয়েছে। আমোদিতা আর কিছু বলতে যাবে, যুগ কথা ঘুরিয়ে দিয়ে বলে, সে সিঁড়ি থেকে পড়ে গেল কি করে? আমোদিতা জানায় এটা একটা নারী ঘটিত সমস্যা, তাই সে জানাতে চায় না। তবে তার মন চেয়েছিল যুগের সঙ্গে সংভোগ করতে। ভালোবাসার মানুষকে একা পেলে কে না সংভোগ করতে চায়, তাই না? আমোদিতা মনে করাতে থাকে যুগের সাথে তার সংভোগ হতে হতে আর হয়নি, তাই সে এই সুযোগে সদ্ব্যবহার করবে কিনা। যুগের কিন্তু এই সমস্ত বিষয় মাথার উপর দিয়ে চলে যাচ্ছিল। আমোদিতা বুঝতে পারলেও নিশ্চয়ই যক্ষিণী বশীকরণ করেছে। যুগ ও আমোদিতার কথা হচ্ছিল, ঠিক তখনই সেখানে অভিমন্যু চলে আসে। আমোদিতার অবস্থা দেখে অভিমন্যু হতবাক হলেও আমোদিতা ক্যাজুয়ালি বলে দেয় যে সে সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল বলে তার পায়ে ব্যান্ডেজ বাঁধা। যুগ অভিমন্যুকে জিজ্ঞেস করে সে কোথা থেকে আসছে। তার উত্তরে অভিমন্যু জানায় সে রঙ্কাভুজা গ্রামে গেছিল, কিন্তু কেন গেছিল তার উত্তর জানতে চাইলে সে হঠাৎই কথা ঘুরিয়ে দেয়। যুগ বুঝতে পারে যে সে আমোদিতার সামনে কথা বলতে চায় না, তাই যুগও কথা ঘুরিয়ে দেয়। এরপর আমোদিতা বেরিয়ে পড়তে চাইলে যুগ বাধা দিয়ে বলে আজ রাতটা থেকে কাল সকালে চলে যেতে। আমোদিতার মন এখানে পড়ে থাকলেও সে যক্ষিণীর ভয়ে সেখান থেকে চলে যায়।
আমোদিতাকে আহত অবস্থায় দেখে যুগ প্রথমে বাধা দিতে গেলেও সে কোনো কথা না শুনেই চলে যায়। আমোদিতা চলে গেলে যুগ অভিমন্যুর থেকে জানতে চায় সে রঙ্কাপূজা গ্রামে কেন গিয়েছিল। অভিমন্যু উত্তরে জানায় সে আমোদিতার কথায় জানতে পেরেছিল সদাইনের পায়ের বুড়ো আঙুলের নখ থাকে না, তাই রঙ্কাপূজা গ্রামে মেলার আয়োজন করার ব্যবস্থা করেছে। এরপর সে তার সমস্ত প্ল্যানই যুগকে জানায়। এদিকে রজনী রাতে একা একা বসে তন্ত্র সাধনার বই খাটছিল আর মনে মনে আমোদিতা ও যুগের বিয়ের চিন্তা করছিল। তাদের বিয়ে হয়ে গেলে যুগের সমস্ত সম্পত্তির মালকিন হবে রজনী। এই চিন্তায় মগ্ন থাকতে থাকতে আমোদিতার কাতর শব্দ সে শুনতে পায়। আমোদিতার পায়ে ব্যান্ডেড আর সারা শরীরে ক্ষতচিহ্ন। রজনী কিছু একটা জিজ্ঞেস করতে গেলেই আমোদিতার সমস্ত কথা বলে দেয় যে তার সাথে কি কি ঘটেছিল। রজনী বিশ্বাস করতে পারছিল না যে যক্ষিণী কিভাবে আমোদিতার সাথে এমনটা করতে পারে। তাদের বিশ্বাস যক্ষিণীকে তার বাবা এবং কাকা মিলে আটক করেছিল সেই রাতে, কিন্তু আমোদিতা কথার জালে মাকে বিশ্বাস করাতে বাধ্য করে যে হয়তো যক্ষিণী মুক্তি পেয়ে গিয়েছে আর সে যুগের বশীকরণ ভেঙে দিয়েছে। যা শুনে রজনী অবাক হয়ে যায়। এর কারণ জিজ্ঞেস করলে আমোদিতা জানায় বশীকরণের পর যুগের সাথে যা যা হয়েছিল সে সমস্ত কিছুই ভুলে গিয়েছে। এই সমস্ত কথা শুনে রজনী ভীষণ চিন্তায় পড়ে যায়। আমোদিতা বুঝতে পারে রজনী নিশ্চয়ই কিছু একটা নিয়ে চিন্তায় আছে। আমোদিতা প্রশ্ন করলে রজনী উত্তর দেয় কাল অষ্টমী, সে এক কার্যসিদ্ধি করতে চায় না, কিন্তু তার এই কার্য না করলেও হবে না। আমোদিতা আবারও ভালো করে জানতে চাইলে রজনী উত্তর দেয় সে কর্ণপিশাচিনীর সাধনা করবে। সেটা শুনেই আমোদিতা অবাক হয়ে যায়। কেন কর্ণপিশাচিনীর সাধনা করবে সেটা আমোদিতা জানতে চাইলে রজনী জানায় কর্ণপিশাচিনীর থেকে সমস্ত কিছু জানবে, যেমন যক্ষিণী মুক্তি পেয়েছে কিনা, যুগের বশীকরণ কে ভাঙল, আরও অনেক কিছু। রজনীর কথায় কর্ণপিশাচিনী সমস্ত কিছুই জানে। রাত 8টা বাজে। গ্রেভিয়ার্ড কোঠিতে যুগ, অভিমন্যু, কচু ও কায়ার সকলে মিলে বাংলা মোড়া মেলার জন্য প্রস্তুতি নিচ্ছে, যেখানে সকলকে নৃত্য করতে হবে তাদের সঙ্গীকে নিয়ে। যুগ নাচ করতে চায় না, কিন্তু এরই মধ্যে অভিমন্যু তার প্ল্যানের মাধ্যমে বোঝায় যে সে কাল এই নৃত্যের মাধ্যমে সদাইনের খোঁজ নেবে। অভিমন্যু সমস্ত কিছু প্ল্যান করে ফেলে এবং তা বলেও ফেলে, কিন্তু কচু এতে অস্বীকার করে। সদাইনের খোঁজ করার কথা বললে কচু অস্বস্তিতে পড়ে যায়। অভিমন্যু বিষয়টি বুঝতে পেরে ডাইরেক্ট বলেই ফেলে তুই এমন করছিস যেন আমরা সদাইনের পেছনে নয় তোর পেছনে পড়ে রয়েছি। কায়ার পরিস্থিতি দেখে কথাটা ঘুরিয়ে দেয়, কারণ সদাইনের কিছু একটা হলেই কচু ভীষণ রেগে যায়। এরপর তারা নিজেদের মধ্যে কথোপকথন শেষ করে শুতে চলে যায়। শুতে চলে যাওয়ার আগে সকলে যে যার পার্টনারকে নিয়ে আলোচনা করতে থাকে। কচু বলে যুগের পার্টনার হবে যামিনী, কিন্তু যুগ এই সমস্ত কিছুকে গুরুত্ব না দিয়ে নিজের ঘরে চলে যায়। যুগ রেগে গিয়ে চলে যাওয়ার কারণ হিসেবে অভিমন্যু কায়ারকে জানায় শালিনীকে যুগ খুব ভালোবাসত, কিন্তু শালিনী তাকে ছেড়ে চলে যাওয়ার পরে সে এখনও তাকে ভুলতে পারেনি। এরপর তারা নিজেদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা বলার পরেই শুতে চলে যায়। রাত 2টো বাজে। যুগ জেগে রয়েছে। সে এক টেবিলের কোনায় বসে স্টার্টআপ প্ল্যান করছিল, কিন্তু তার ব্রেন কাজ করছিল না, কারণ আজ তার শালিনীর কথা ভীষণ মনে পড়ছে। তার মন ভালো ছিল না বলে সে রাতেই গ্রেভিয়ার্ড কোঠি ছেড়ে বেরিয়ে আসে। অন্ধকারেই সে বাংলা মোড়া গ্রামে চলে যায়। সামনে কৃষ্ণই নদী বয়ে চলেছে। কৃষ্ণই নদীর পাড়ে বসে যুগ শালিনীর কথা ভাবতে থাকে। ঠিক সেই সময় এক অদ্ভুত নারী কণ্ঠ ভেসে আসে। সে পেছন ফিরে দেখে এক নারী অবয়ব তার দিকে এগিয়ে আসছে। যুগ ভীষণ ভয় পায়। সে মনে করতে থাকে ওই মহিলা যক্ষিণী কিনা। মহিলাটি কাছে আসতেই যুগ দেখতে পায় ওই মহিলা আসলে যামিনী। যুগ প্রথমে যামিনীকে ভয় পেলেও এখন তার মন থেকে ভয় চলে যায়। তাদের কথোপকথনের মধ্যে থেকে যামিনী বারংবার যক্ষিণীর কথা তুলে ধরছিল। যুগ যত যক্ষিণীর বিষয়ে জানতে চাইছিল, যামিনী ততই তাকে কথার জালে ফাঁসিয়ে অন্য কথায় নিয়ে যাচ্ছিল। যুগের উত্তর সে ঠিক করে দিচ্ছিলই না। কথায় কথায় যামিনী বলে ফেলে যক্ষিণীর একমাত্র লক্ষ্য হলো তার মনের মতো সঙ্গীর সাথে সঙ্গম করে তাদের রক্ত খাওয়া। যুগ এই বিষয়ে বিস্তারিত জানতে চাইলে যামিনী জানায় এই বিষয়ে তার বাবা খুব ভালো জানে। যুগ তার বাবার সাথে দেখা করতে চাইলে যামিনীর সাথে সাথেই সেটা নাকচ করে দেয়। যামিনী এই কথা শুনে ভীতগ্রস্ত হয়ে পড়ে। যুগ জানতে চাইলে যামিনী যেন কিছু একটা লুকোতে চাইছিল, তাই বাহানা দিয়ে কথা ঘুরিয়ে দেয়। বেশ কিছুক্ষণ কথা বলার পর যুগ জানতে চায় কাল মেলায় কার সাথে যামিনী নাচ করবে। যামিনী নিজে থেকেই বলে বসে যুগ তার সাথে নাচবে কিনা।
যুগের ইচ্ছে থাকলেও সে যেন বলতে পারছিল না, কারণ এই নাচের জন্যই যুগ ও শালিনীর মধ্যে ব্রেকআপ হয়ে গিয়েছিল। বেশ কিছুক্ষণ যুগ কিছু না বলে চুপ করে থাকলে যামিনী যখন বারংবার নাচ করার কথা বলে, যুগ একসময় হ্যাঁ বলে দেয়। এরপর তারা নিজেরাই নাচ করতে থাকে। বেশ কিছুক্ষণ নাচ চলার পর যুগ ক্লান্ত হয়ে পড়লে তারা নাচ থামিয়ে দেয় এবং যুগ কোঠির দিকে যেতে চায়। এমন সময় যুগের মাথায় কি একটা এলো। যুগ পেছন ফিরে বলে বসল, যামিনী শোনো। যামিনীর ঠোঁটে যেন এক পৈশাচিক হাসি ফুটে ওঠে এবং সে মনে মনে বলে, শিকার মনে হয় জালে এবার ফেঁসে গেছে। যামিনীর ঠোঁটে ফুটে ওঠা সেই পৈশাচিক হাসির অর্থ কী? সে কি সত্যিই যুগকে শিকার বানাতে চাইছে, নাকি এর পেছনে রয়েছে আরও ভয়ঙ্কর কোনো রহস্য? যক্ষিণী কি এখনও মুক্ত, নাকি এখন খেলাটা শুরু করতে চলেছে নতুন শিকার নিয়ে? জানতে হলে শুনতে থাকুন যক্ষিণীর পরবর্তী পর্বগুলো। আর যদি এই পর্বটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেল স্টোরি লাইন উইথ অর্পিতাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।